ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পর এবার 3 স্প্যানিশ কোচিং স্টাফের পদত্যাগ চেয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ক্যাব্রেরার মতো খণ্ডকালীন এই 3 কোচও জাতীয় দল নিয়ে অমনোযোগী, অযোগ্য বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বাফুফের এই কর্তা। এদিকে সাফল্য পেতে দীর্ঘমেয়াদী কোচ প্রয়োজন বলে মনে করছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। কোচিং ইউনিটে 3 জন স্প্যানিশ কোচ আছে, একজন ট্রেনার, একজন সহকারী কোচ এবং গোলকিপার কোচ। হাভিয়ার ক্যাব্রেরা কি এটা একটা সিন্ডিকেট তৈরি করতে যাচ্ছে যে স্প্যানিশদের নিয়ে কোচিং ইউনিট সাজানো, এবং তারা কিন্তু খণ্ডকালীন, তারা কিন্তু ফুল টাইম থাকছে না। সে এসে আবার তার সাথে সবাইকে নিয়ে চলে যায়, আবার সবাই একসাথে আসে। সে খেলা কোনো ম্যাচ দেখে না, লিগের কোনো খেলা দেখে না, এবং প্লেয়ার সিলেকশনে তার ভুল থাকে, এবং তার সাথে তারা লজিস্টিক যারা থাকে সবার একই অবস্থা। মাঠে কেউ না গিয়ে, কেউ খেলা না দেখে আসা যাওয়ার মধ্যে একটা টিম করে ন্যাশনাল টিমের 10 দিন খেলার আগে, এরপরে ন্যাশনাল টিমকে খেলতে যায়। যে ফুটবল এত ইজি হতো তাহলে পৃথিবীর সবাই ফুটবল খেলতো। সো আমি মনে করি প্রফেশনাল সিস্টেমটা টোটালি স্টাফদের মধ্যে নেই, বিদেয় আজকে এই ফুটবলের আমাদের রেজাল্ট আসছে না, এবং কাবরেরা পুরো স্টাফকে আমি পদত্যাগের দাবি করছে। শুধু কোচ নয়, এবার কাবরেরার পছন্দ অনুযায়ী নিয়োগ পাওয়া 3 স্প্যানিশ কোচিং স্টাফ, গোলকিপার কোচ মিগুয়েল অ্যাঞ্জেল, অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড গোমেজ, ফিটনেস কোচ পেল্লো জোসেফেরুর পদত্যাগ চাইলেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। মজার বিষয়, সাধারণত আন্তর্জাতিক ম্যাচে মিডিয়াকে দেয়া প্লেয়ার লিস্টে কোচিং স্টাফদের নামের তালিকা দেয়া থাকলেও ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে দেয়া ছিল না। যদিও প্লেয়ার লিস্টে তাদের নাম দেয়াটা আবশ্যিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা ফুটবল দলের গুরুত্বপূর্ণ 2 পদ, গোলকিপার কোচ ও সহকারী কোচ, বারবার খণ্ডকালীন সময়ের জন্য বাফুফে নিয়োগ দিচ্ছে কেন? ন্যাশনাল টিম ক্যাম্প যখন হয় তখন যিনি কোচ থাকেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনি তার টেকনিক্যাল টিমটাকে সাজায়। আমরা ইন্টারভিউ করব কখন, যখন রেজাল্টের ডিজায়ার্ড হবে না, বাট টিল রেজাল্ট উই হ্যাভ টু ওয়েট। এখন গোয়িং ফরওয়ার্ড ন্যাশনাল টিমস কমিটি কী করবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, আমরা ডেফিনেটলি দেখবো, এবং আমরা আশা করব যে ডেফিনেটলি দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, ডেফিনেটলি দে উইল মেক দ্য রাইট ডিসিশন। টেকনিক্যাল স্টাফ ফর দ্য ন্যাশনাল টিমে ফার্দার ইনভেস্ট করতে হবে এবং এটাকে আরও ভালোভাবে সাজাতে হবে, কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আমাদের যে কমিটি আছে, উই আর ভেরি কমিটেড, ভেরি মাচ কমিটেড টু সাপোর্ট বোথ দ্য কোচেস। ফুল টাইম কোচ থাকলে ঘরোয়া লিগ দেখে ফুটবলার বাছাই করতে যেমন সুবিধা হতো, তেমনি মিতুল মারমাদের ভুল হতো কম। কিন্তু কোচিং স্টাফের ক্যাব্রেরার সহকারী ওই 3 স্বদেশী আসেন ইভেন্ট শুরুর দিন 10 আগে। স্বাভাবিকভাবেই তাতে জবাবদিহিতা থাকে কম। বিদেশি কোচরা যখন মরিচিকা, তখন প্রশ্ন এসেই যায় মারুফুল হক কিংবা বিপ্লব ভট্টাচার্যের মতো পরীক্ষিত দেশি কোচদের কি কাজে লাগাতে পারে না বাফুফে? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। গল টেস্টের আগে প্রথমবারের মতো প্র্যাকটিস করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার স্টেডিয়ামের পাশের নেটে প্রায় ঘণ্টা 3 ঘাম ঝরিয়েছেন শান্ত মুশফিকরা। জ্বরের কারণে প্র্যাকটিসে না থাকলেও মিরাজকে নিয়ে শঙ্কা দেখছেন না হেড কোচ। শান্তর ক্যাপ্টেন্সি ইস্যু পারফরমেন্সে প্রভাব না ফেলবে, এমনটাই বিশ্বাস ফিল সিমন্সের। সাম্প্রতিক সময়ের ব্যর্থতার বৃত্ত ভাঙতে লঙ্কান দ্বীপে নতুন মিশনে টিম টাইগার্স। রোববার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে নামে বাংলাদেশ দল। গল আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জাকির আলী অনিক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিমরা। কখনো কখনো চমকে দিয়ে ফ্ল্যাট উইকেট উপহার দিলেও গল যেন বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। তাই তো প্রথম দিনের অনুশীলনে একটু বাড়তি নজর স্পিনারদের দিকে। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত, মোমিনুল হকও। কন্ডিশন মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দল, জানালেন হেড কোচ ফিল সিমন্স। এখন পর্যন্ত উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। গলে সবসময় কিছু স্পিন থাকে, এবারও ব্যতিক্রম হবে না, তবে সেটা কতটা থাকবে তা এখনো বোঝা যাচ্ছে না। হুট করেই রঙিন পোশাকে শান্তর অধিনায়কত্ব না থাকা নিয়ে বড় আলোচনা সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট। যদিও এই ইস্যু শান্তর পারফরমেন্সে প্রভাব ফেলবে না বিশ্বাস কোচের। আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। উইকেটে গিয়ে তার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, অন্য সব ভাবনা খেলার পরে। আমি তাই মনে করি এটা তার খেলায় প্রভাব ফেলবে না। স্বস্তির মাঝে কিছুটা অস্বস্তির খবর যেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে। প্রথমবার অনুশীলনের আগে জ্বরে ভুগেছেন এই অলরাউন্ডার, যদিও শঙ্কা দেখছেন না সিমন্স।
এখন আগের চেয়ে একটু ভালো। ওষুধ খাওয়ার পর বিকেলে আবার দেখা হবে তার অবস্থা কেমন। আশা করছি কাল অনুশীলনে ফিরতে পারবে এবং প্রথম টেস্টের জন্য সে তৈরি থাকবে। সেই সাথে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ইতিবাচক ফলাফল পেতে রান করতে হবে টপ অর্ডারকে, ভাবনা হেড কোচের। শ্রীলঙ্কায় প্রথম দিনের মতো অনুশীলনে বাংলাদেশ দল। নেটে ঘাম ঝরিয়েছেন জাকের আলী অনিক, এবাদত হোসেনরা। সাম্প্রতিক ব্যর্থতার পর ভিন্ন কন্ডিশনে এই গল টেস্ট দিয়ে নতুন এক শুরু করতেই চাইবেন টাইগাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল, শ্রীলঙ্কা। ক্রিকেট থেকে আমরা আবার একটু ফুটবলে মনোনিবেশ করতে চাই। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পরিকল্পনা টিকছে না বলে মত সাবেক ফুটবলারদের। সাফল্য পেতে ক্যাব্রেরা সহ পুরো কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে এসেছে ভাবার সময়, এমনটাই দাবি করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ক্যাপ্টেন মামুনুল ইসলাম এবং জাহিদ হাসান এমএলএ। ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়েও প্রশ্ন রেখেছেন তারা। সিঙ্গাপুর ম্যাচে হারের পর হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে চলছে সমালোচনা। রোববার বাফুফের মিড দ্য প্রেসে কোচের পদত্যাগের দাবি জানিয়ে সে আগুনে ঘি ঢালেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। দলের বর্তমান পারফরমেন্স ও হামজা শমীদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের কাছে এই স্প্যানিয়ার্ডের পরিকল্পনা ঠিকছে না বলে মত সাবেকদের। দ্রুত পুরো কোচিং প্যানেল নিয়ে বাফুফের ভাবার সময় এসেছে বলে দাবি তাদের। চেঞ্জটা প্রত্যাশা করি, তার কারণ হচ্ছে এখানে হাই লেভেলের প্লেয়ার কিছু আছে যাদের ডাটা অনেক হাই। আপনি তাদেরকে কিভাবে তাদের স্পেসগুলি কিভাবে নেবেন, শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন। আপনি কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন, চেঞ্জ করেন। ওভারঅল ম্যাচ বিশ্লেষণ করেন, আমার কাছে মনে হচ্ছে যে কোচের এখানে কিছু জিনিস একদম চোখের সামনে আর কি ভুলগুলি আমরা দেখতে পেয়েছি। রাইট সাইডে রাকিবকে দিতেন, একজন প্রপার নাম্বার 9 সুমন রেজা আইদার আলামিনকে দিয়ে স্টার্ট করাতেন। আপনি কি হতো ফাহমিদুল এবং রাকিব কিন্তু দুই সাইড থেকে অ্যাটাকটা বিল্ড আপ করতো। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাব্রেরার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন সাবেকরা। ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়ে হতাশা ধরেছে মামুনুল ও এমিলির কণ্ঠে। বাট যখন ম্যাচের আগে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলি তাহলে ফার্স্ট 11ই সিদ্ধান্তই ফার্স্ট 11 খেলবে, সেকেন্ড 11 রেডি থাকবে। ফার্স্ট 11 খেলার পর যখন সেকেন্ড 11 খেলে তখন সেকেন্ড 11 কিন্তু অনেক ফার্স্ট 11 যে প্লেয়ার খারাপ খেলে সে কিন্তু সেকেন্ড 11 ওই জায়গায় আরেকটা প্লেয়ার ভালো খেলতেছে, তখন আপনার ডিফারেন্সটা দেখা হয়। ডিফারেন্সটা দেখে আপনাকে চেঞ্জ করতে হয়। অলমোস্ট 3 বছরের মতো সেই দেশে কাজ করছে। এতদিন একটা মুখস্থ টিম হয়ে যেত, একটা স্ট্রাইকার তৈরি হয়ে যেত, একটা খেলার সিস্টেম তৈরি হয়ে যেত, বাট আমরা কিন্তু খেলার ভিতরে সেই সিস্টেমটা পাই না। দেশে দীর্ঘদিন ধরে রয়েছে জেনুইন স্ট্রাইকারের অভাব, তবে যারা আছেন তাদেরকে কোচ যথাযথভাবে ব্যবহার করেনি বলে অভিযোগ সাবেকদের। তার এক্সপিরিয়েন্সটা কিভাবে আমি কাজে লাগাবো আর তাকে কোন সময় কাজে লাগালে আমার টিমের জন্য বেটার হবে সেটা কোচিং স্টাফরা ভালো বুঝতে পারবে, ভালো জানতে পারবে। আপনার টিমে তো স্ট্রাইকার আছে, আপনি তাদেরকে সুযোগ দিতে হবে প্রত্যেক ম্যাচেই। আপনি সেটা ভুলটা প্রথমেই করেছেন, যেটা হল ইন্ডিয়া আপনি যেখানে শিলংয়ে খেলেছিলেন, আপনি আলামিনকে নিয়ে গেছিলেন, পিয়াস নোভাকে নিয়ে গেছিলেন, খেলাননি কিন্তু। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত ও সিঙ্গাপুর ম্যাচে বেঞ্চে বসে সময় কাটান অধিনায়ক জামাল ভুঁইয়া। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে জামালের উপস্থিতি মাঠে প্রয়োজন ছিল বলে মত মামুনুল ও এমিলির। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। 3 বছর পর 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন থিওরিতে ফিরেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের উপর থেকে চাপ কমাতে এই থিওরিতে আস্থা রাখছেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার। তবে বিসিবির এই থিওরি পছন্দ হয়নি সাবেক ক্যাপ্টেন রাজিন সালের। তার মতে সাদা বলের 2 ফরম্যাটের জন্য একজন নির্দিষ্ট ক্যাপ্টেন থাকা উচিত। বয়স ভিত্তিক থেকেই মেহেদী হাসান মিরাজকে ভবিষ্যতের অধিনায়কই ভাবা হয়েছে। সেই ভাবনা এখন বাস্তব। আগামী একটা বছর ওয়ানডে টিম লিস্টে থাকবে মিরাজের স্বাক্ষর। তাতেই 3 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে প্রবেশ করলো টাইগাররা। তবে বিসিবির এই থিওরি পছন্দ হয়নি সাবেক অধিনায়ক রাজিন সালের। এখন 3 ফরম্যাটে আমি মনে করি না যে 3 ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত, কারণ আমি মনে করি যে 3 ফরম্যাটে 2 জন ক্যাপ্টেন হলে বেটার হয়, একটা সাদা বলের একটা লাল বলের। যেহেতু সাদা বলের 2টা ফরম্যাট অনেকটা কাছাকাছি, সেজন্য 2 জন অধিনায়ক করার ব্যাপারে আগ্রহী রাজিন। তবে তার দীর্ঘদিনের সতীর্থ ও অধিনায়ক হাবিবুল বাশারের ভাবনা ভিন্ন। ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমাতে সাবেক এই নির্বাচক আস্থা রাখছেন 3 ক্যাপ্টেন থিওরিতেই। এটা অনেকখানি ডিপেন্ড করে যে ওই 3 ক্যাপ্টেনকে সবাই কতখানি সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় সবাই যদি সাপোর্ট দেয় এটা বরং কাজে দেয়, একজন ক্যাপ্টেন নিজের মধ্যে চিন্তা করতে পারে। কারণ যেটা বললাম যে এখন যেহেতু ফরম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয়, একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটে আমরা খুব শিগগিরই চলে যাই,
তো একজন ক্যাপ্টেনের পক্ষে 3টা ফরম্যাটের যে বার্ডেনটা, যে প্রেশারটা একটু বেশি হয়ে যায়, তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে। শান্তর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়েছে বিসিবি। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনা, দীর্ঘদিনের বন্ধু শান্তর সঙ্গে নতুন অধিনায়ক মিরাজের দ্বন্দ্ব তৈরি হতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। বাশারের মতে মাঠের বাইরে শান্ত মিরাজ এমনকি লিটনের বন্ধুত্বই হবে বাংলাদেশের সাফল্যের এক্স ফ্যাক্টর। কয়েকজন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেকদিন ধরে এবং আমরা শুরু থেকে উঠে আসছি একসাথে, এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো। খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই। মতের মিল অমিল তো সবসময় থাকি, বাট আমি কখনোই দেখি নাই কেউ একজন কথা বলছে আরেকজন শুনছেন এরকম দেখিনি। এবং সবচেয়ে বড় কথা, এই তিনজনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে। সো বন্ডিংটা আসলে সেখানে তৈরি, আমরা মাঠের বন্ডিংটা দেখি, বাট বন্ডিংটা বেশি তৈরি হয় মাঠের বাইরে। সেই তিনজন মাঠের বাইরে একসাথে অনেক সময় কাটায়, আমি দেখেছি এদেরকে। সো আমার মনে হয় যে এক্ষেত্রে এই তিনজনকে সাপোর্ট করবে। নির্বাচক থাকাকালীন শান্ত লিটনকে অনেক সুযোগ দিয়ে সমালোচিত হলেও সেই তারাই জাতীয় দলের নেতৃত্বে আসায় আনন্দিত হাবিবুল বাশার সুমন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত মহাসাগরের কোল ঘেঁষে ক্রিকেট ইতিহাস এবং ঐতিহ্যের ধারক গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, তার ঠিক সামনে বিখ্যাত গল দুর্গ। 2004 সালে সুনামিতে তছনছ হয়ে যাওয়া এই স্টেডিয়াম এখন সগৌরবে আছে দর্শকদের মনে। 2013 সালে এই মাঠে প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে দ্বিশতক কীর্তি করেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে হাসান আল মারুফের রিপোর্টে থাকছে আরও বিস্তারিত। ভারত মহাসাগরের পাশে ঠায় দাঁড়িয়ে প্রাচীর ঘেরা গল দুর্গ, তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই। দুর্গের ছাদ থেকে যেমন বিনা টিকিটে দেখা যায় ম্যাচ, তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজেই দর্শক বনে যেতে পারেন এই স্টেডিয়ামটিতে। যদিও একসময় ভয়াবহ দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেন্যুটি। আমার পেছনে গল দুর্গ, আর আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্গ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেটিকে টেস্টের ঐতিহাসিক এক ভেন্যু বলা হয়। 2004 সালে ভয়ঙ্কর এক সুনামিতে ভেঙে গিয়েছিল পুরো স্টেডিয়ামটি। এরপরেই নতুন করে গড়া হয়, সাজানো হয় পুরো স্টেডিয়ামকে। সময়ের পরিক্রমায় দর্শকদের মনে এখন গেঁথে গেছে অপূর্ব সুন্দর এই স্টেডিয়ামটি। এই ভেন্যুতেই সুখ স্মৃতি আছে বাংলাদেশেরও। 2013 সালে এই মাঠেই টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ 638 রান করেছিল টাইগাররা। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। যদিও 2017 সালের সবশেষ দেখায় এই ভেন্যুতে 259 রানে হারের ক্ষত আছে টাইগারদের। নারীদের ওয়ানডে অনুষ্ঠিত হলেও 2017 সালের পর থেকে এই ভেন্যুতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের। সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের। ঘাসের রং হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। বিসিবিতে কি সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল? বর্তমান নির্বাচন পদ্ধতিতে বিষয়টাকে অসম্ভব বলছেন সাবেক এই ক্যাপ্টেন। তার দাবি, যেখানে একজনের হাতে 10 থেকে 15টা ভোট থাকে, সেখানে শুধুমাত্র পদের জন্য তিনি আসতে চান না। তবে স্বপ্ন দেখেন ভবিষ্যতে কেউ ক্ষমতায় আসবে যারা সত্যিকার ভালো মানুষদের আনবে। সবকিছুর উপরে তামিম মনে করিয়ে দিলেন 30 বছর ধরে যারা আছেন তাদের পরিবর্তে আনতে হবে নতুন থিঙ্ক ট্যাঙ্ক। লোকে বলছে, অনেকে ধারণা, অনেকে বিশ্বাস তামিমকে বোর্ডের ক্রাইসিস টাইম সামনে আসবে, ইলেকশন করবে কিনা, বিসিবি প্রেসিডেন্ট হতে চান কিনা। দেখেন, বিসিবিতে আমি আসতে চাই কি চাই না, বা বিসিবিতে আমি কি ক্যাপাসিটিতে আসতে চাই, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। আমি ঠিক যেভাবে করে চিন্তা করি বিসিবিকে নিয়ে বা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, ইন রিয়ালিটি এটা প্রবলি আপনি বলতে পারেন অলমোস্ট ইম্পসিবল। কেমনে আমি চিন্তা করি, আমি আপনাকে জিনিসটা বলি। তো ধরেন, আমি বা আমাদের সাথে যারা ক্রিকেট খেলেছে আমাদের সময়, ওরা যে কোনো কেউ যদি বিসিবিতে আসে,
মানুষজন ফ্যান্সের একটা বিশ্বাস থাকবে যে এরা আসছে, এরা নিশ্চয়ই কিছু ভালো করবে। আমি যদি বিসিবিতে আসি আর এসে যদি কোনো ধরনের কোনো ডিফারেন্স মেক না করতে পারি, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমার বিসিবিতে আসার কোনো দরকার আছে। প্রবলেমটা হলো, আপনি খুব ভালো করে জানেন হাউ বিসিবি ইলেকশন ওয়ার্কস। ইউ অলসো নো ইন্ডিভিজুয়ালের কাছে 10টা টিমও থাকে, 15টা টিমও থাকে, 20টা টিমও থাকে। ইউ অল নো যে বিসিবি ইলেকশনটা কীভাবে হয়। এখন লেটস সে ইফ আই জাস্ট ওয়ান্ট টু বি ইন বিসিবি, একজন ডিরেক্টর হিসাবে বলতে পারেন বা তার চেয়ে বড় পদে বলতে পারেন, এসে যদি আমি আমার মতো করে কাজ না করতে পারি, ওর অ্যাটলিস্ট ট্রাই না করতে পারি বাংলাদেশ ক্রিকেটকে চেঞ্জ করার জন্য, আই ডোন্ট থিঙ্ক এটা আমার জন্য রাইট যে আমি ওখানে যে কী করবোটা কি, যদি আমি ইফ আই এম ওয়ান অফ দোজ। সেকেন্ড যে কথাটা, আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা তো লজিক্যালি পসিবল না, বিকজ দিস ইজ হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। আই অলসো আন্ডারস্ট্যান্ড দিস ইজ প্রবলি লজিক্যালি নট পসিবল, বাট আই এম হোপিং যে বাংলাদেশে এমন কেউ আসবে বা এমন কোনো দল আসবে বা এমন কেউ আসবে বাংলাদেশে যে যারা যখন ক্ষমতায় আসবে, যখন পাওয়ারে আসবে, তারা স্পোর্টসকে স্পোর্টসের মতো ভাববে। স্পোর্টসকে উনাকে ঢুকাইতে হবে এগুলো না করে যারা স্পোর্টসের যোগ্য মানুষ তাদেরকে দিয়ে স্পোর্টসটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নতুন ভয়েস থাকতে হবে, নতুন আইডিয়াস থাকতে হবে। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতেও বলেছি যে আমরা সবসময় একটা জিনিস বলি যে মডার্ন ডে ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে। সো মডার্ন ডে ক্রিকেট খেলতে হইলে মডার্ন ডে থিঙ্কিংও দরকার। যারা 30-40 বছর ধরে ক্রিকেটের সাথে আছেন ইন ডিফারেন্ট জায়গায়, তাদের যা দেওয়ার ছিল আমার মনে হয় তাদের দেওয়া হয়ে গেছে। দ্যার ইজ নাথিং নিউ দে ক্যান গিভ। সো আমার কাছে মনে হয় ইফ ইট ইজ নট মি সামবডি এলস। হ্যাঁ, যারা আসবে তারা যেরকম নতুন আইডিয়াস আর একটা ডেডিকেশন নিয়ে আসুক। আমি সবসময় একটা কথা বলি অমিত ভাই, যে আপনার বয়স কত, আপনার এক্সপিরিয়েন্স কত, ফর মি ইট ডাজ নট ম্যাটার আনটিল আনলেস ইউর ইন্টেনশন ইজ গুড। লাইক যদি কেউ 20 বছর একটা ছেলে দলে ঢোকে, সে যদি 100 করতে পারে, এক্স্যাক্টলি, সে 20 বছর বয়স নাকি 35 বছর আপনার ক্যাপ্টেন হিসেবে। আপনি যদি দেখেন আজকে ওয়ার্ল্ড ক্রিকেট কে রান করতেছেন, জয় শাহ, হি ইজ 36 ইয়ার ওল্ড, মাই এজ। ইংল্যান্ডের ক্যানাডার প্রেসিডেন্ট যে বা প্রাইম মিনিস্টার যে ছিল, ওর বয়স কত ছিল? 35 ইয়ার্স ওল্ড। ইটস নট দ্য এজ অর দ্য এক্সপিরিয়েন্স, ইটস দ্য থিং দ্যাট ইন্টেনশন ম্যাটার্স। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। জুনের শেষ সপ্তাহে এএফসি সিনিয়র নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ। তার আগে জর্ডানে অনুষ্ঠিত 3 জাতির টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সে সন্তুষ্ট নারী উইংয়ের চেয়ারম্যান। বয়সভিত্তিক কিংবা সিনিয়র দল, সাফের যে কোনো আসরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত। তবে এবার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে তারা। বাংলাদেশের জন্য বিষয়টি সহজ হলেও নারী উইংয়ের চেয়ারম্যানের আশা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রতিযোগিতার। কম্পিটিটিভ ম্যাচ খেলতে বা কম্পিটিশন করে জেতার পক্ষে, হ্যাঁ, তখন নিজের দিক থেকেও যেরকম কনফিডেন্স থাকে, একইভাবে আমি জানতে পারি যে আমার টিম কোন লেভেলে আছে, তাদের স্ট্রেংথ কী। তো ইন্ডিয়া 11th আওয়ারে উইথড্র করে নিয়েছে, তো এটা তো আমাদের কিছু করার নেই। বাকি টিমগুলোর সাথে অবশ্যই আমরা খেলবো। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে মাঠে রেখেই জিততে চেয়েছিলাম। চলতি মাসের শেষ সপ্তাহে এফসি সিনিয়র নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। গ্রুপ সিতে লাল সবুজের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। জর্ডানে অনুষ্ঠিত 3 জাতির টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সে খুশি নারী উইংয়ের চেয়ারম্যান। আস্থা রাখছেন হেড কোচ পিটার বাটলারের উপর। বাটলার একমাত্র কোচ যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এবং সেখান থেকে সে কোচ। তো একজন ফুটবলার যখন ওই লেভেলে খেলে এবং তারপরে সে কোচ হয়, তার নলেজ অনেক বেশি থাকে, কারণ সে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব জায়গাতে সে এক্সপার্ট থাকে। বাটলার অবশ্যই ভালো কোচ এবং আমার ওর প্রতি বিশ্বাস আছে যে ও মিয়ানমারেও ভালো কিছু করবে। আমার দিক থেকে যা যা সাজেশন ছিল, আমি প্রায় ঘন্টাখানিক ওর সাথে মিটিং করলাম। আমি সেই জিনিসগুলো সব ম্যাচের আগেই আমি বলি। এটা পুরুষ দলের মতো নারী দলেও প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া চলছে বলে জানান কিরণ। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুইয়া। তো জামাল ভুইয়া বলেছিল আপা আপনি এটা দেখতে পারেন। ওটা যখন পল স্মলি ছিল তখন আমরা ওইটা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু যে ডুয়েল সিটিজেন যে পাসপোর্টের ঝামেলা, ওইটার অনেক বেশি ঝামেলার কারণে ওইটা এখনও পর্যন্ত হয়নি। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। হামজা সুমিতদের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবল জাগরণে উচ্ছ্বসিত নারী উইংয়ের চেয়ারম্যানও।
নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।